ইন্ডিয়া গঠবন্ধন থেকে কিন্তু সাবধান হতে হবে। কেন এ কথা বলছি, আপনাদের সামনে আজকে যে ভয়ঙ্কর তথ্য দিতে চলেছে তা শুনে নিশ্চিতভাবে আপনাদের গা শিহরে উঠবে। যে ছবিটা, যে ভিডিওটা এই মুহূর্তে আপনারা দেখছেন, তীব্র জল সংকট, এটা দিল্লির ছবি। দিল্লির এই মুহূর্তে জেলে থাকা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিগত বছরের পর বছর ধরে দাবি করে গিয়েছেন যে দিল্লিবাসীর জন্য ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল তিনি পৌঁছে দেবেন। কবে থেকে তিনি বলছেন? এই কথাটা তিনি বলছেন সাধারণ মানুষের কাছে 2010 সাল থেকে, অন্তত তার প্রমাণ আমাদের কাছে রয়েছে। এবং কি তাৎপর্যপূর্ণভাবে প্রত্যেক বছর 2011, 12, 13, 14 প্রত্যেকটি বছর যে কোনো পাবলিক প্লেস থেকে কিংবা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই একই মন্তব্য বারবার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী, বর্তমানে জেলে থাকা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যে প্রত্যেকটি মানুষের বাড়ি নাকি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করবে তাদের সরকার। অথচ এত বছর ধরে ক্ষমতায় থাকার পরেও যে ভিডিও আপনারা দেখছেন, তীব্র জল সংকট এবং সেখানে যেভাবে জল ট্যাঙ্ক মাফিয়াদের দৌরাত্ম্য চলছে, তার একটি নমুনা আপনাদের সামনে আজকে দেখাচ্ছি বা দেখাবো। সেই ট্যাঙ্কার মাফিয়ারা অন্যান্য রাজ্য থেকে পানীয় জল ভর্তি করে চড়া দামে এলাকাতে এসে বিক্রি করছেন এবং মানুষ কার্যত প্রাণ বাঁচাতে হুমড়ি খেয়ে পড়ছেন যাতে এক বালতি বা এক ক্যানেল পানীয় জল সংগ্রহ করতে পারেন নিজের পরিবারদের জন্য। আর এই চিত্র একদিনের জন্য নয়, এই চিত্র দিনের পর দিন দিল্লিবাসীকে ভোগ করতে হচ্ছে। এই খবর যদি আপনাদের চমকে দেয়, তাহলে দ্বিতীয় যে বক্তব্যটা বলবো সেটা কার্যত আপনাদের চোখ কপালে তুলবে। সেই অভিযোগ হচ্ছে, এক ব্যক্তি পরিষ্কারভাবে অভিযোগ করছেন দিল্লিতে এই জলের ক্রাইসিসের পর কেজরিওয়ালের সরকার তারা ধর্মের ভিত্তিতে এই বাকি অবশিষ্টাংশ জল তারা সাপ্লাই করছেন। অর্থাৎ খুব স্পষ্টভাবে যদি বলা হয়, সেই ভিডিও দেখাবো আপনাদের সামনে, অভিযোগ করা হচ্ছে সংখ্যালঘু এলাকাগুলিতে জলের সাপ্লাই করা হচ্ছে, বাকি এলাকাগুলিতে জল আটকে দেওয়া হচ্ছে। অর্থাৎ ধর্মের নামে একেবারে মানুষের বেসিক চাহিদাও বন্টন করা হচ্ছে বলে মারাত্মক অভিযোগ তোলা হয়েছে। আজকের পর্বেই আপনাদের দেখাবো এবং কেন এই অভিযোগ মিথ্যে নাও হতে পারে তাও আপনাদের যুক্তি দিয়ে বলবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আসুন, যে ভিডিওটা আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে সেটা আরো একবার আপনাদের সামনে দেখায় কিভাবে জল সংকট তীব্রভাবে তৈরি হয়েছে দিল্লিতে। একটা অগণতান্ত্রিক সরকার কিভাবে সেখানকার মানুষদের তীব্র জল সংকটের মধ্যে ফেলে দিয়েছেন তার একটি নমুনা দেখুন আজকে পর্বের শুরুতেই। দেখলেন বন্ধুরা, জল ট্যাঙ্কার ঢোকার সাথে সাথেই মানুষ হুমড়ি খেয়ে কার্যত পানীয় জল সংগ্রহ করার চেষ্টা করছেন। কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লি জুড়ে। এবং আপনাদের দেখাতে চাইব দিল্লির এই মুহূর্তের যিনি মুখ্যমন্ত্রী, যার দায় এবং দায়িত্ব ছিল জেলে যাওয়ার আগে মুখ্যমন্ত্রিত্ব ত্যাগ করে অন্য কারুর হাতে দিয়ে যাওয়া, এতটা ক্ষমতা লোভী একজন মানুষ জেলের মধ্যে গিয়েও মুখ্যমন্ত্রিত্বের পদ যিনি রেখে দিয়েছেন, সেখানকার মানুষদের কি দুর্ভোগে পড়তে হয়েছে এই ছবিটাই নিশ্চিতভাবে আপনাদের কাছে তা বর্ণনা করে দিচ্ছে। আপনাদের শোনাতে চাইব যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 2010 থেকে কন্টিনিউয়াসলি সাংবাদিকদের সামনে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন
দিল্লিবাসীকে তিনি বিশুদ্ধ জল সাপ্লাই করবেন প্রত্যেক বাড়িতে। কিন্তু 2010 থেকে 14 বছর পেরিয়ে যাওয়ার পরেও এখনো ঠিক একই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে দিল্লিবাসীকে। আসুন প্রমাণ হিসাবে শোনাতে চাইবো অরবিন্দ কেজরিওয়ালের কিছু ফুটেজ, যেখানে তিনি দাবি করছেন যে বাড়িতে পানীয় জল বিশুদ্ধ পৌঁছে যাবে। দেখুন সেই ভিডিও। 5 साल के अंदर 5 साल के अंदर हर घर के अंदर पाइप से पानी पहुंचाएंगे, पाइपलाइन बिछाएंगे, हर घर के अंदर आपकी टूटी के अंदर पानी आया करेगा, ये मेरा वादा है। लेकिन 5 साल लगेंगे। आज दिल्ली में 40 से 45% दिल्ली के घरों में पीने का पानी नहीं आता, उन्हें टैंकर पे निर्भर रहना पड़ता है। 5 साल के अंदर हर घर के अंदर पूरी दिल्ली में पानी की पाइपलाइन बिछाएंगे। ये दिल्ली के लिए शर्म की बात है कि देश की राजधानी में हर घर में पानी नहीं आता। 5 साल में पाइपलाइन बिछाएंगे, हर घर में टूटी में पानी आएगा और सफिशिएंट पानी आएगा। दिसंबर 2017 तक, यानी कि एग्जैक्टली 22 महीने के अंदर दिल्ली के हर कोने के अंदर, दिल्ली की हर कॉलोनी के अंदर, सभी घरों के अंदर पाइप से दिल्ली में पानी पहुंच जाएगा। ये बड़े दुख की बात है कि भारत देश की राजधानी है और भारत के अंदर लोगों के घर में पीने का पानी नहीं और टैंकर जाते हैं। दिसंबर 2017 के बाद आपको टैंकरों की दिल्ली में जरूरत नहीं पड़ेगी, घर घर के अंदर पानी पहुंच जाएगा। দেখলেন বন্ধুরা, পশ্চিমবঙ্গবাসী হিসাবে আপনারা প্রশ্ন করতে পারেন দিল্লির এই প্রবলেম আপনারা কেন শুনতে যাবেন? কেন দিল্লিবাসীর এই প্রবলেম পশ্চিমবঙ্গবাসীরও শোনাটা অত্যন্ত প্রয়োজন, সেটাও আপনাদের সামনে বুঝিয়ে বলবো একেবারেই পর্বের শেষে। আপনারা কি খেয়াল করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্দ্বিধায় বছরের পর বছর দাবি করে এসেছেন মানুষের বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবেন, অথচ বছরের পর বছর, দশকের পর দশক অতিবাহিত হয়ে যাওয়ার পরেও ছবিটা একেবারেই পাল্টায় না। কিন্তু এবার যে তথ্যটা আপনাদের দেবো, শুরুতেই যেটা বললাম, এই জলের প্রবলেমকে সলিউশন করতে গিয়ে যে অনৈতিক কাণ্ড ঘটাচ্ছে দিল্লি সরকার, অন্তত যা অভিযোগ করা হচ্ছে তা শুনলে আপনাদের মাথা গরম হয়ে যেতে পারে। এক ব্যক্তি তিনি বলছেন যে দিল্লিতে এই জলের প্রবলেম মেটানোর জন্য যত পরিমাণ জল আছে সেগুলোকে ধর্মের ভিত্তিতে বন্টন করা হচ্ছে। কিছু সংখ্যক মানুষকে, অর্থাৎ যারা ভোট ব্যাংক, তাদেরকে তুষ্টিকরণ করার জন্য মানুষের এই বেসিক চাহিদাটুকুও ধর্মের নামে বিভাজন করা হচ্ছে। অর্থাৎ কিছু এলাকাতে জল সাপ্লাই করা হচ্ছে, কিছু এলাকাতে জল বন্ধ করে। এইভাবে একটা সরকার চলছে তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে। অন্তত তেমনই মারাত্মক অভিযোগ করলেন এক ব্যক্তি। শুনুন সেই ব্যক্তির বক্তব্য। আর এই অভিযোগ সত্যিও হতে পারে, মিথ্যেও হতে পারে, কিন্তু কেন এই অভিযোগ সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরব, যে এই অভিযোগ সত্যি হলেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু হবে না। এটাই কিন্তু ইন্ডিয়া জোটের ম্যাক্সিমাম দলগুলি তোষণের রাজনীতি করতে গিয়ে এমনটাই করছে। পশ্চিমবঙ্গ তার জ্বলন্ত উদাহরণ। দেখুন সেই ব্যক্তি কি বলছেন, কিভাবে ধর্মের ভিত্তিতে জলকে বন্টন করা হচ্ছে দিল্লিবাসীর মধ্যে বলে অভিযোগ তুললেন এক ব্যক্তি। শুনুন তার বক্তব্য। पानी का जो भयानक संकट है उसका सबसे बड़ा कारण है कि इसको डिस्ट्रीब्यूट कुछ खास इलाकों में किया जा रहा है और बाकी दिल्ली का पानी रोका जा रहा है। आपको पानी की जितनी भी प्रॉब्लम के वीडियो दिख रहे हैं, ये गोविंदपुरी जैसे इलाकों के, देवली के, संगम विहार के, यमुना विहार के, भजनपुरा के, राजेंद्र नगर के, आनंद पर्वत के, बाहरी दिल्ली के, इन इलाकों के। लेकिन आपको सीलमपुर का, जाफराबाद का, सीमापुरी का, ये पुरानी दिल्ली का, जामा मस्जिद का, यहाँ पे पानी की प्रॉब्लम का वीडियो नहीं है, क्योंकि ये दिल्ली सरकार, केजरीवाल सरकार पानी के डिस्ट्रीब्यूशन को धर्म के आधार पर कर रही है। मौजपुर का, यमुना विहार का, भजनपुरा का, गोकलपुरी का पानी सीलमपुर के लोगों को दिया जा रहा है, सीमापुरी के लोगों को दिया जा रहा है, बाबरपुर के लोगों को दिया जा रहा है, वो भी उनकी खास बस्तियों में खाली, जहां पर मुस्लिम इलाके हैं। ओखला में पानी दिया जा रहा है और आपका पटपड़गंज का पानी अल्लाह कॉलोनी की तरफ दिया जा रहा है। त्रिलोकपुरी का पानी रोका जा रहा है। राजेंद्र नगर का, आनंद पर्वत का, करोल बाग का पानी जामा मस्जिद और मटिया महल के इलाकों में एक्स्ट्रा सप्लाई की जा रही है। ऐसा क्यों किया जा रहा है? पानी भी धर्म के आधार पर दिया जाएगा क्या?
आपको बकरीद के लिए स्पेशल पानी की व्यवस्था करनी है वो आप करिए, लेकिन इस प्रकार से धर्म के आधार पर पानी का बंटवारा किया जा रहा है दिल्ली के अंदर, और ये ठीक नहीं है। मैं केजरीवाल के मंत्रियों से ये कहना चाहता हूं और उपराज्यपाल महोदय से भी कहना चाहता हूं कि इसकी जांच की जाए कि क्या खास धर्म के इलाकों का पानी रोककर एक खास इलाके में भेजा जा रहा है। और दिल्ली में पानी की उपलब्धता की समस्या नहीं है, थोड़ी बहुत गर्मी में जो होती है उतनी तो है ही, लेकिन ऐसा नहीं है कि इलाके के इलाके सूखे हो जाएं, लोगों को पीने तक का पानी ना मिले। केजरीवाल सरकार मुस्लिम इलाकों में पानी की व्यवस्था कर रही है, हिंदू इलाकों का पानी रोककर, और इसकी जांच भी होनी चाहिए और धर्म के आधार पर पानी का बंटवारा तुरंत रुकना चाहिए। শুনলেন বন্ধুরা, কি মারাত্মক না? এই অভিযোগ যদি সত্যি হয় কতটা মারাত্মক ভাবুন। একটা সরকার যার উচিত ছিল প্রত্যেকটি ধর্মের মানুষ যেন পানীয় জলের মতো বেসিক রাইটসটা যেন তাদের থাকে, পানীয় জল যেন প্রত্যেকটি মানুষ পায়, যে সরকারের দেখার দায়িত্ব ছিল, সেই সরকার আবার এই বিপদের দিনে ধর্মের রাজনীতি করছেন শুধুমাত্র আগামী নির্বাচনের কথা সম্ভবত মাথায় রেখে। তাই অভিযোগ একটি অংশের মানুষদের নাকি জল সাপ্লাই করা হচ্ছে অন্য অংশের মানুষরা যেখানে বেশি থাকেন সেই অংশ থেকে কেটে। এটা সত্য না মিথ্যা নিশ্চিতভাবে আপনারাই বলবেন, বা আমরা বলতে পারবো না যারা দিল্লিবাসীরা রয়েছেন। যদি কেউ এই খবর শোনেন নিশ্চিতভাবে আজকের পর্বে কমেন্ট করে লিখে জানাতে পারেন এই ব্যক্তির অভিযোগ সত্য না মিথ্যা। কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের সংশয়টা থেকেই যায় যে এই অভিযোগ সত্য হলেও অবাক হওয়ার কিছু নেই। তার কারণ আপনাদের মনে থাকবে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের সম্ভবত 2010-এর পর থেকে যে সংরক্ষণ করা হয়েছে সেই সংরক্ষণগুলিকে ক্যান্সেল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট সম্ভবত 2011 সালের পর থেকে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন ধরে ক্ষমতায় আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ধর্মের ভিত্তিতে এই সংরক্ষণগুলি করেছেন এবং একটি বিশেষ সম্প্রদায়কে ওবিসি সংরক্ষণগুলিকে অনৈতিকভাবে তাদের গোষ্ঠীর মধ্যে তুলে দিয়ে কার্যত তোষণের রাজনীতি করেছেন। কলকাতা হাইকোর্ট এই প্রত্যেকটি সংরক্ষণ বাম আমলের শেষের দিক থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমলের প্রত্যেকটি নেওয়া সিদ্ধান্তকে বাতিল করেছেন। অর্থাৎ এই ঘটনাকে দেখলে আমরা কিন্তু সহজেই অনুমান করতে পারি দিল্লির যে ব্যক্তি অভিযোগ করছিলেন ধর্মের ভিত্তিতে জল বন্টন করা হচ্ছে তার অভিযোগ হয়তো মিথ্যে না হলেও হতে পারে, কারণ ইন্ডি জোট তৈরি হয়েছে শুধুমাত্রই তোষণের রাজনীতি করে ভোটের অঙ্কে বেঁচে থাকার জন্য এবং এর পরিণাম আমরা বিভিন্ন জায়গাতেও দেখেছি। কিন্তু প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা দুটো। একটা প্রবলেম হচ্ছে আমি বিশ্বাস করি না এটাতে সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ কোনো দোষ রয়েছে, কিন্তু এটার মধ্যে কার্যত সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদের বীজ পুঁতে দিচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃত্বরা। দেখুন এই মুহূর্তে যেহেতু সংখ্যালঘু সম্প্রদায় ইন্ডি জোটের বিভিন্ন দলের কাছ থেকে অনৈতিক সুযোগ পাচ্ছেন, সেই কারণেই তারা মনে করতেই পারেন, তাদের মনে করাটাও স্বাভাবিক যে ইন্ডি জোটই তাদের জন্য ভালো। অন্যদিকে যারা সংখ্যাগুরুরা রয়েছেন তারা আবার মনে করছেন ইন্ডি জোট যেহেতু আমাদের ঠকাচ্ছে তাই বিজেপি আমাদের জন্য একমাত্র পথ। আর ঠিক এই কারণের জন্যই সমাজে বিভেদটা কার্যত প্রকট হয়ে উঠেছে। সেই জন্য উন্নতির নিরিখে কিন্তু ভোট হয় না, কর্মসংস্থানের নিরিখে কিন্তু ভোট হয় না, প্রগতির নিরিখে ভোট হয় না, ভোট হয় ধর্মের নিরিখে। আপনি যদি একটি বিশেষ ধর্মের হন তাহলে আপনি ইন্ডি জোটকে ভোট দেবেন, আর আপনি যদি হিন্দু সম্প্রদায়ের হন তাহলে আপনি বিজেপিকে ভোট দেবেন। এই ধরনের যে মেরুকরণের রাজনীতি হচ্ছে এতে আদতে ক্ষতিটা কার হচ্ছে একটু ভেবে দেখবেন। এই ভারতবর্ষে এখনো পর্যন্ত 80% হিন্দু মানুষের বসবাস। হিন্দু প্রত্যেকটি মানুষ যদি সংগঠিত হয়ে ক্রমাগত একটি দলকেই ভোট দিতে থাকে তাহলে কোনোদিন বাকি পার্টিগুলো তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কি? 80% মানুষ তারা যদি ধর্মের নিরিখে ভোট করেন, তারা যদি একবদ্ধ হয়ে একটি পার্টিকেই ভোট দান করেন এই মেরুকরণের রাজনীতিতে অতিষ্ঠ হয়ে গিয়ে, তাহলে কি বাকি ইন্ডি জোটের পক্ষে সেটা মঙ্গল হবে নাকি অন্যান্য ধর্মের মানুষের জন্য মঙ্গল হবে? কারুর জন্যই সেটা মঙ্গল হতে পারে না। তার কারণ ভোট
বা রায়দান হওয়া উচিত শুধুমাত্রই উন্নতিকে করেছে তার নিরিখে, ধর্মের নিরিখে নয়। কিন্তু যদি আমাদের রাজনৈতিক দলগুলি এইভাবে ধর্মের নিরিখে বেসিক জিনিসগুলোকে বন্টন করে, যেমন দিল্লির পানীয় জল বলুন কিংবা পশ্চিমবঙ্গের সংরক্ষণই বলুন, তাহলে তো মেরুকরণটা কার্যত তারাই স্পষ্ট করে দিচ্ছেন। কিন্তু এমন একটা উদাহরণ দিতে পারবেন যারা বলেন যে বিজেপি সংখ্যালঘুদের পার্টি নন, বিজেপি সংখ্যালঘুদের শত্রু, তাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করব এমন কি একটা প্রকল্প যেখানে বিজেপি শুধুমাত্রই সংখ্যা গুরুদের জন্য সেই প্রকল্প এনেছেন বা সংখ্যালঘুদের তা থেকে বঞ্চিত করা হয়েছে। আজকের পর্বে আপনারা লিখে জানান কোন সেই প্রকল্প মোদি গভর্নমেন্ট সংখ্যালঘুদের বঞ্চিত করেছেন হিন্দু সমাজকে পাইয়ে দেওয়ার জন্য। আমার বিশ্বাস হয়তো আপনারা লিখতে পারবেন না, কিন্তু অপরদিকে যারা ইন্ডি গঠবন্ধনের দলগুলি রয়েছে তারা এই নোংরা রাজনীতিটা ক্রমশ চালিয়ে গিয়ে বিভেদের পরিবেশ সৃষ্টি করছেন আমাদের দেশের মধ্যে, যা একান্তই অনুচিত এবং অত্যন্ত ভয়ঙ্কর। কি বলবেন অরবিন্দ কেজরিওয়ালের এই পদক্ষেপে? অন্তত কমেন্ট সেকশনে একবার ধিক্কার জানাবেন ওই ব্যক্তির করা অভিযোগ যদি সত্যি হয়ে থাকে। এখনকার মতো এখানে শেষ করলাম।